সাহিত্যের সেরা সম্ভার থেকে এবারে আমরা নিয়ে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সমাপ্তি। হ্যাঁ, সিনেমার পর্দায় আপনারা সমাপ্তি দেখেছেন, কিন্তু এবারে অডিও স্টোরি রূপে শুনে নেবেন আমাদের মন পিয়ন পেজ অ্যান্ড ক্লাসিক্স চ্যানেলে। শুরু হচ্ছে অপূর্ব এবং মৃন্ময়ীর প্রেমের আখ্যান সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে স্বগৃহে ফিরছে। নদীটি ছোট, বর্ষা শেষ হলে সে নদীও প্রায় শুকিয়ে যায়। এখন শ্রাবণের শেষে জল পরিপূর্ণ নদীটি একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করে চলেছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রোদের দেখা দিয়েছে। নৌকায় বসা অপূর্ব কৃষ্ণের মনের ভেতরকার একখানি ছবি যদি দেখতে পেতাম, তবে দেখতাম সেখানেও এই যুবকের হৃদয় নববর্ষায় কুলে কুলে ভরে উঠে আলোতে ঝলঝল এবং বাতাসে ছলছল করে উঠেছে। নৌকা যথাস্থানে ঘাটে এসে দাঁড়াল। নদী তীর থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের ফাঁক দিয়ে দেখা যায়। অপূর্বর আসবার খবর বাড়ির কেউই জানত না, সেজন্য ঘাটে অপূর্বকে নিতে কোনো লোকই আসেন। মাঝি অপূর্বর হাত থেকে ব্যাগটা নিতে চাইল। বাবু, ওটা আমাকে দেন। না না, কোনো প্রয়োজন নেই, ও আমি নিজেই নামিয়ে নিতে পারবো। বাবু, নদীর তীর খুবই পিছল, সাবধানে নামেন। মাঝির কথা মতোই নামার সাথে সাথে নদীর পিছল তীরে ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়ে গেল। যেমনি পড়া অমনি কোত্থেকে এক উচ্চ কণ্ঠে হাসির শব্দ ভেসে এসে নদীর তীরের অসৎ গাছের পাখিগুলোকে জাগিয়ে দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি নিজেকে একটু গুছিয়ে নিল। এদিক ওদিক তাকিয়ে হাসির উৎস খোঁজার চেষ্টা করল। দেখল নদীর তীরে মহাজনের নৌকা থেকে নতুন ইট রাশিকৃত করে নামিয়ে রাখা রয়েছে। তারই ওপরে বসে একটি মেয়ে খিলখিল করে হেসে চলেছে। দেখে মনে হচ্ছে সে হাসতে হাসতে এখনই গড়িয়ে পড়ে যাবে। মেয়েটিকে দেখে অপূর্ব চিনতে পারল। মেয়েটি তাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে তাদের প্রকৃত বাড়ি ছিল। সেখানে নদী ভাঙনে দেশত্যাগ করে বছর 2-3 হলো এই গ্রামে এসে বসবাস করছে। এই মেয়েটির অখ্যাতির কথা গ্রামে বেশ পাওয়া যায়। গৃহিণীরা মৃন্ময়ীর উচ্ছৃঙ্খল স্বভাবে সব সময় ভীত, চিন্তিত, সংক্রামিত। মেয়ে যে সবসময় ছেলেদের সাথে খেলাধুলা করে, কি লজ্জা কি লজ্জা! একটা মেয়ে বন্ধু নেই গা? মেয়েদের সাথে খেলা করতে নাকি তার ভালো লাগে না? এই কেমন কথা! কি আর বলি তোমাদের, বাপ সোহাগী মেয়ে কিনা, তার জন্যই ওর এমন দাপট। এ তো এক প্রকার বর্গের উপদ্রব তোমার মেয়ে মৃন্ময়ীর মা। ওকে কিছু বলো না কেন? কি আর বলি বলো তো, বাপ সোহাগী মেয়ে বাপ কাছে থাকলে শুধু কেঁদে ভাসায়, আর বাপ চলে গেলে সে মন খারাপ করে থাকে। ওই মানুষটার কথা ভেবে কিচ্ছু বলতে পারি না। মৃন্ময়ীকে দেখতেও যে ছেলেদের মতো, গায়ের রং কালো হলেও তার মুখের ভাব যে একেবারে ছেলেদের মতন। মাথার চুলও যে মেয়েদের মতন নয়, ছোট ছোট কোঁকড়া চুল। আর চোখেতে না আছে মেয়ে মানুষের লজ্জা, ভয়
না মেয়েদের মতো হাব ভাব। তবে মৃন্ময়ীর মা তোমার মেয়ে লম্বা পরিপুষ্ট শরীর হলেও তাকে দেখে কিন্তু তার বয়স টের পাই না। আর তার জন্য তোমরা বেঁচে গেলে, না হলে এই বুড়ো বয়স অব্দি মেয়ে ঘরে বসিয়ে রেখেছো বলে লোকে তোমাদের এক ঘরে আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি এসে এই বন্ধনহীন বালিকাটিকে 2-4 বার দেখেছে এবং অবকাশ সময় এমনকি অবকাশের সময়ও এর সম্বন্ধে চিন্তা করেছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু এক একটি মুখ একেবারে মনের মধ্যে গিয়া আঘাত করে। সে শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, তার আরও একটা কি গুণ আছে, সে গুণটি বোধ করি স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যে মনুষ্যত্বের প্রকৃতি নিজেকে পরিস্ফুট রূপে প্রকাশ করতে পারে না, কিন্তু এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতির উন্মুক্ত বেগবান অরণ্য মৃগের মতো সর্বদা খেলা করে। সেজন্যই এই জীবন চঞ্চল্য মুখখানি একবার দেখলে আর সহজে ভোলা যায় না। মৃন্ময়ের কৌতুক হাস্যধ্বনি যতই সমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বর পক্ষে বেশ বেদনাদায়ক হয়েছিল। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ দিয়ে লজ্জায় মুখ লাল করে দ্রুত বেগে বাড়ির দিকে চলে গেল। বিধাতা আয়োজনটি অতীব সুন্দর করেছিলেন। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, সকালের মিঠে রোদ, 20 বছর বয়স। অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু যে ব্যক্তি সেই ইটের স্তূপের ওপর বসেছিল সে ওই কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রী বিস্তার করছিল বলাই বাহুল্য। ভাই, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রই যে সমস্ত কবিত্ব মজাতে পরিণত হয়, এটা শুধু অদৃষ্টের নিষ্ঠুরতা ছাড়া আর কি হতে পারে। সেই প্রবল হাস্যধ্বনি শুনতে শুনতে চাদরে ও ব্যাগে কাদা মাখামাখি হয়ে গাছের ছায়া দিয়ে হাঁটতে হাঁটতে অপূর্ব বাড়িতে উপস্থিত হলো। হঠাৎ ছেলেকে দেখে অপূর্বর বিধবা মা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। চাকর বাকরদের ডেকে বললেন, শহর থেকে এতদিন পরে আমার বাচ্চা এসেছে, যা তোরা ভালো ক্ষীর দই সব জোগাড় কর। আর পুকুরে জাল ফেল, বড় রুই মাছ ওটা চাই। কি চাইপাশ সব শহরে খায় আমার বাচ্চা। খাওয়া দাওয়ার পর মা অপূর্বর বিয়ের প্রস্তাব উত্থাপন করলেন। অপূর্ব সেজন্য প্রস্তুতি ছিল, কারণ প্রস্তাব অনেক আগেই ছিল, কিন্তু ছেলে নতুন ধোঁয়া ধরে জেদ করে বসেছিল যে বিয়ে পাশ না করি বিয়ে করবে না। এতকাল তার মা সেই জন্য অপেক্ষা করে বসেছিল। অতএব এখন আর কোনো ওজোর করা মিথ্যা। এবারে তো বিয়েতে মত দিতে হবে বাবা। বেশ, তো আগে পাত্রী দেখা হোক, তারপর স্থির হবে। পাত্রী দেখা হয়ে গেছে, সেজন্য তোকে ভাবতে হবে না। না না, মেয়ে না দেখে আমি বিয়ে করতে পারবো না। এমন সৃষ্টি ছাড়া কথা তো কখনো শুনিনি বাবা। ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি কথা বলবো। সে রাত্রি অপূর্ব প্রদীপ নিভিয়ে বিছানায় শুয়ে বর্ষার রাতের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতাকে ছাপিয়ে একটি উচ্ছ্বসিত মধুর কণ্ঠে হাস্যধ্বনি তার কানে ক্রমাগত বাজতে লাগল। অপূর্ব নিজের মনে নিজেকে কেবল এই বলে কষ্ট দিতে লাগলো যে
আমার সকালবেলা সেই পদস্খলনটা কোনো একটা উপায়ে সংশোধন করে নেওয়া উচিত। সেই অবোধ মেয়েটি জানেও না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করে কলিকাতায় বহুকাল জীবনযাপন করে এসেছি। দৈবাত পা পিছলে কাদায় পড়ে গেলেও আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যে সে গ্রাম্য যুবক নই। পরদিন অপূর্ব কনে দেখতে যাবে। বেশি দূরে নয়, পাড়াতেই তাদের বাড়ি। একটু বিশেষ যত্ন নিয়ে সে সাজগোজ করল। ধুতি ও চাদর ছেড়ে সিল্কের চাপকান জোব্বা, মাথায় একখানা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতো পায়ে দিয়ে সিল্কের ছাতা হাতে নিয়ে সকালবেলা কনে দেখতে গেল। সম্ভাবিত শ্বশুর বাড়িতে পা রাখা মাত্র মহা সমারোহে সমাদরে ঘটা পড়ে গেল। অবশেষে কম্পিত হৃদয়ে মেয়েটিকে ছেড়ে মুছে রং করে খোঁপায় রাংতা জড়িয়ে একখানি পাতলা রঙিন কাপড়ে মুড়িয়ে বরের সামনে নিয়ে আসা হলো। সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকিয়ে বসে রইল এবং এক বয়স্ক দাসী তাকে সাহস দেওয়ার জন্য পিছনে দাঁড়িয়ে রইল। কনের এক ছোট ভাই তাদের পরিবারের মধ্যে এই এক নতুন আগত লোকটির পাগড়ি, ঘড়ির চেন এক মনে নিরীক্ষণ করতে লাগলো। অপূর্ব কিছুক্ষণ গোঁফে তা দিয়ে অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, তা তুমি কি পড়ো? বসন ভূষাচ্ছন্ন লজ্জাস্তূপের কাছ থেকে কোনো উত্তরই পাওয়া গেল না। 2-3 বার প্রশ্ন এবং বয়স্ক দাসীর বেশ কিছু পিঠে খোঁচা খাবার পরে বালিকা মৃদু স্বরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলে গেল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণসার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এমন সময় বাইরে একটা অশান্ত গতির ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়ে হাঁপিয়ে পিঠের চুল দুলিয়ে মৃন্ময়ী ঘরে ঢুকল। অপূর্ব কৃষ্ণের প্রতি না তাকিয়ে একেবারে কনের ভাই রাখালের হাত ধরে টানাটানি আরম্ভ করে দিল। রাখাল তখন অপূর্বর প্রতি পর্যবেক্ষণ চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল। সে কিছুতেই উঠে বাইরে যেতে চাইল না। কি রে রাখাল, চল বাইরে। না, বলছি না আমি যাব না, তুই যা। চল বলছি কিন্তু। আহ, যাব না বলছি না। ভালো হবে না কিন্তু, চল বলছি। অবশেষে সঙ্গীকে কিছুতেই ওখান থেকে না নিয়ে যেতে পেরে রাখালের পিঠে একটা সশব্দে চড় কষিয়ে চট করে কনের মাথার ঘোমটা টেনে খুলে ঝড়ের মতো মৃন্ময়ী ঘর থেকে বেরিয়ে গেল। তার দিদির হঠাৎ ঘোমটা খুলে যাওয়ার কারণে রাখাল খিলখিল শব্দে হাসতে আরম্ভ করল। নিজের পিঠের প্রবল চরটির মধ্যে সে কোনো রকম অন্যায়ই মনে করল না, কারণ এরকম দেনা পাওনা তার আর মৃন্ময়ীর মধ্যে সর্বদাই চলতে থাকে। কিছুদিন আগে মৃন্ময়ীর চুল কাঁধ ছাড়িয়ে পিঠের মাঝামাঝি এসে পড়ত। রাখালি একদিন হঠাৎ পিছন থেকে এসে মৃন্ময়ীর ছুটির মধ্যে কাঁচি চালিয়ে দেয়। মৃন্ময়ী তখন রাগ করে হাত থেকে কাঁচিটি কেড়ে নিয়ে নিজের অবশিষ্ট পিছনের চুল ক্যাচ ক্যাচ শব্দে নির্দয়ভাবে কেটে ফেলে। তার কোঁকড়ানো চুলের স্তবকগুলো কালো আঙুলের গুচ্ছের মতো গুচ্ছ গুচ্ছভাবে মাটিতে পড়ে গেল। এরকম ব্যবহার রাখাল এবং মৃন্ময়ীর মধ্যে চলতেই থাকে। কনেটি কোনো মতে দাসীর সাথে ভিতরে চলে গেল। অপূর্ব গম্ভীরভাবে বিরল কোফে তা দিতে দিতে উঠে ঘরের বাইরে এলো। দরজার কাছে সে এসে দেখে বার্নিশ করা নতুন জুতা জোড়া দুটি যেখানে ছিল সেখানে নেই। কি, আমার জুতো জোড়া কই? এখানেই তো খুলেছিলাম। সে কি, এখানে যদি থাকে তো গেল কোথায়? এই খোঁজ খোঁজ সবাই, কোথায় গেল জুতো জোড়া? আমার বার্নিশ করা নতুন জুতো জোড়া এখান থেকে চুরি করলো কে?
ছি ছি ছি, এখান থেকে জুতো জোড়া চুরি হলো। যে চুরি করেছে তার হজম হবে না ওই নতুন জুতো। বাবা জীবন, তুমি আমার এই চটি জোড়া পরে যাও। প্যান্টুলুন, চাপকান, পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব অর্ধমাক্ত গ্রামের পথে অত্যন্ত সাবধানে চলতে লাগলো। গ্রামের পুকুরের ধারে নির্জন পথের মধ্যে যেতে যেতে আবার হঠাৎ সেই উচ্চ কণ্ঠে হাসির কলতান, যেন তরু পল্লবের মধ্য থেকে কৌতুকপ্রিয়া বনদেবী অপূর্বর এই অসঙ্গত চটি জুতা জোড়ার দিকে তাকিয়ে হঠাৎ আর হাসি ধরে রাখতে পারছেন না। অপূর্ব অপ্রতিভভাবে থমকে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে বুঝে নিতে চাইল হাসির আওয়াজের উৎসটা। এমন সময় ঘন বন থেকে বেরিয়ে আসলো সে। অপূর্বর সামনে নতুন জুতো জোড়াটি রেখে সে পালিয়ে যাচ্ছিল। এমনই সময় অপূর্ব দ্রুত বেগে দুই হাত দিয়ে তাকে বন্দি করে ফেলল। মৃন্ময়ী এঁকে বেঁকে হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। পোকড়া চুলের মাঝে তার পরিপিষ্ট সহস্র দুষ্ট মুখখানির ওপরে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ল। অপূর্ব গভীর গম্ভীর চোখে মৃন্ময়ীর মুখের ওপর বিদ্যুতের মতো উজ্জ্বল দুটি চোখের মধ্যে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে অত্যন্ত ধীরে ধীরে হাতের মুঠো শীতল করে বন্দিনীকে ছেড়ে দিল। অপূর্ব যদি রাগ করে মৃন্ময়ীকে ধরে মারত, হলে সে কিছুই আশ্চর্য হতো না। কিন্তু নির্জন পথের মধ্যে এইরূপ নীরব শাস্তির সে কোনো অর্থই বুঝতে পারল না। চিন্তা নিমগ্ন অপূর্ব কৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে ফিরে আসলো। অপূর্ব সমস্ত দিন নানা ছুতা করে ভিতর বাড়িতে মায়ের সাথে দেখা করল না। বাইরে নিমন্ত্রণ ছিল, খেয়ে আসলো, কিন্তু মনকে বোঝানো কঠিন। এবং এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে যে শ্রীযুক্ত অপূর্ব কৃষ্ণ রায় কিছুতেই পরাভব স্বীকার করতে প্রস্তুত নয়। সন্ধ্যার সময় ভিতর বাড়িতে ঢুকলে মা তাকে জিজ্ঞাসা করলেন, কেমন রে অপু, মেয়ে কেমন দেখলি? পছন্দ হয় তো? মেয়ে দেখেছি মা, ওর মধ্যে থেকে একটিকে আমার বেশ পছন্দ হয়েছে। তুই আবার কটা মেয়ে দেখলি? অবশেষে অনেক ইতস্ততর পরে আসল সত্যি বেরিয়ে আসলো। কি বলছিস অপু, তুই ওই শরতের মেয়ে মৃন্ময়ীকে পছন্দ করেছিস? এত লেখাপড়া শিখে এমনি তোর পছন্দ? মা, আমি মৃন্ময়ীকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি ওই জড় ভরত মেয়েটিকে কিছুতেই বিয়ে করতে পারবো না। দুই তিন দিন উভয় পক্ষে মান অভিমান অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হল। মা মনকে বোঝালেন যে মৃন্ময় ছেলে মানুষ এবং মৃন্ময়ীর মা ভালোভাবে তাকে শিখিয়ে পড়িয়ে নিতে পারেনি। বিয়ের পর আমার হাতে পড়লেই তার স্বভাবের পরিবর্তন হবে। আর তাছাড়া মৃন্ময়ীর মুখখানি ভারী সুন্দর, কিন্তু তার ওই একমাথা রুক্ষ চুল। ঠিক আছে, শক্ত করে চুল বেঁধে এবং জপজপে তেল লেপে চুলগুলোকে বাগে আনতে হবে। পাড়ার লোকে সকলেই অপূর্বর এই পছন্দকে অপূর্ব পছন্দ বলে মনে করল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, কিন্তু তাই বলে নিজের পুত্রের বিবাহযোগ্য বলে কেউই মনে করত না। মৃন্ময়ীর বাবা ঈশান মজুমদারকে যথাসময়ে সংবাদ দেওয়া হলো। সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানি রূপে দূরে নদীবর্তী একটি ছোট স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠানো নামানোর এবং টিকিট বিক্রয়ের কাজে নিযুক্ত ছিল। তার মৃন্ময়ীর বিবাহ প্রস্তাবে দুই চোখ বেয়ে জল পড়তে লাগলো। তার মধ্যে কতখানি দুঃখ
এবং কতখানি আনন্দ ছিল তা পরিমাণ করে বলার কোনো উপায় নেই। মেয়ের বিয়ে উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের কাছে ছুটি প্রার্থনা করে দরখাস্ত দিল। সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ মনে করে ছুটি নামঞ্জুর করে দিল। তখন পূজার সময় 1 সপ্তাহ ছুটি পাওয়ার সম্ভাবনা জানিয়ে সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখার জন্য দেশে চিঠি লিখে দিলেন। কিন্তু অপূর্বর মা বললেন, এই মাসে ভালো দিন আছে, আর দেরি করতে পারবো না। মৃন্ময়ীর মা এবং পল্লীর যত বয়স্ক মহিলারা সকলে মিলে বিয়ের পর কর্তব্য সম্বন্ধে মৃন্ময়ীকে দিন রাত উপদেশ দিতে লাগলো। এবারে মিনু, খেলাধুলা বন্ধ করতে হবে মা। ওই রকম তাড়াহুড়ো করে হাঁটা চলা করা চলবে না। ওই রকম জোরে শব্দ করে হাসতে নেই মা। আর শোন মা, বিয়ের পরে ছেলেদের সাথে কথা বলা, খেলাধুলা সব বন্ধ করতে হবে। শ্বশুর বাড়ির সব নিয়ম মেনে চলতে হবে যে মিনু। মা, আমার কি যাবজ্জীবন কারাদণ্ড আর ফাঁসির হুকুম হচ্ছে? আহ মিনু, ওরকম বলতে নেই। কত বড় ঘর ওদের, কপাল গুনে শ্বশুর বাড়ি পাচ্ছিস মা। আমি বিয়ে করব না। কিন্তু বিয়েটা করতেই হলো। তারপরে শিক্ষা প্রদান আরম্ভ। 1 রাত্রির মধ্যে মৃন্ময়ের সমস্ত পৃথিবী অপূর্বর মায়ের অন্তঃপুরে আবদ্ধ হয়ে গেল। শাশুড়ি সংশোধন কার্যে প্রবৃত্ত হলে অত্যন্ত কঠিন মুখ করে বললেন, দেখো বাচ্চা, তুমি কিন্তু আর কচি খুকি নাও। আমাদের ঘরে অমন বেহায়াপানা করলে চলবে না। ঠিক আছে, এই ঘরে যদি না চলে তবে অন্য কোথাও যেতে হবে। অপু, বিকেল থেকে মৃন্ময়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, কোথায় গেল সে? আমি জানি মা, কার কাছে গেলে তার খোঁজ পাওয়া যাবে। অপূর্ব রাখালের কাছে গিয়ে উপস্থিত হলো। রাখাল, মৃন্ময়ী কোথায়? আমার বিশ্বাস একমাত্র তুমি জানো সে কথা। সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়ে বসে আছে। ওখানে গেলে তাকে পাবে। রাত্রে ঘন মেঘ করিয়ে ঝুপঝুপ শব্দে বৃষ্টি শুরু হলো। অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে গিয়ে তার কানে কানে মৃদু স্বরে বলল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? তুমি আমাকে বিয়ে করলে কেন? অপূর্ব মনে মনে বলল, যেমন করেই হোক এই দুর্বাধ্য মনটিকে বশ করতেই হবে। পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাব দেখে তাকে ঘরের দরজা বন্ধ করে দিল। আজ থাকো তুমি দরজা বন্ধ হয়ে, কেউ খুলবে না আজ দরজা। এসব বেয়াদপি এখানে কিছুতেই চলবে না। খুলে দাও, খুলে দাও বলছি দরজা। আমি এখানে কিছুতেই থাকবো না। খুলবে না তো? আমি এই বিছানা চাদরটা ছিঁড়ে ফেলছি, তাও খুলছো না? আমি বাবার কাছে যাব। বাবা, ও বাবা, তুমি কোথায়? এমন সময় ধীরে ধীরে কি তার পাশে এসে বসল। সস্নেহে তার ধুলো মাখা চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। মৃন্ময়ী জোরে মাথা নেড়ে তার হাত সরিয়ে দিল। অপূর্ব কানের কাছে মুখ নিচু করে মৃদু স্বরে বলল, আমি লুকিয়ে লুকিয়ে দরজা খুলে দিয়েছি। এসো, আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। না, আমি যাব না।
অপূর্ব তার চিবুক ধরে মুখ তুলে ধরার চেষ্টা করল। একবার দেখো কে এসেছে। রাখাল মাটিতে লোটানো মৃন্ময়ীর দিকে তাকিয়ে হতবুদ্ধির মতো দরজার কাছে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী মুখ না তুলে অপূর্বর হাত ঠেলে সরিয়ে দিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? না বলছি তো, আমি যাব না। তুই খেলবি না? আমি তবে যাই। অপূর্ব চুপ করে খানিকক্ষণ বসে রইল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে শ্রান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। তখন অপূর্ব পা টিপে টিপে বেরিয়ে এসে দরজায় আবার শিকল দিয়ে চলে গেল। তার পরদিন মৃন্ময়ী বাবার কাছ থেকে এক চিঠি পেল। তিনি তার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিয়ের সময় উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করে নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠিয়েছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়ে বলল, আমি বাবার কাছে যাব। কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই, বলে বাবার কাছে যাব? কোন সৃষ্টি আবদার! সে উত্তর না দিয়ে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিতান্ত হতভাগ্য ব্যক্তি যেমন করে দেবতার কাছে প্রার্থনা করে এমনি করে বলতে লাগলো, বাবা, আমাকে তুমি নিয়ে যাও। এখানে আমার কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না। এখানে থাকলে আমি বাঁচবো না। গভীর রাত্রি অপূর্ব ঘুমিয়ে পড়লে ধীরে ধীরে দরজা খুলে মৃন্ময়ী বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলো। যদিও একবার মেঘ করে আসছিল, তাও জ্যোৎস্না রাত্রে পথ দেখবার মতো আলো যথেষ্ট ছিল। বাবার কাছে যেতে হলে কোন পথ ধরতে হবে মৃন্ময়ী তার কিছুই জানত না। শুধু তার মনে বিশ্বাস ছিল যে পথ দিয়ে ডাকের পত্রবাহক রানারা চলে সেই পথ দিয়ে পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরে চলতে লাগলো। চলতে চলতে শরীর শ্রান্ত হয়ে পড়ল। রাত্রিও প্রায় শেষ হয়ে আসছে। হাঁটতে হাঁটতে মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে একটা বড় বাজারের মতো জায়গায় এসে উপস্থিত হলো। কিন্তু তারপর কোন দিকে যেতে হবে ভাবছে, এমন সময় পরিচিত ঝমঝম শব্দ শুনতে পেল। চিঠির থলে কাঁধে করে ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার এসে উপস্থিত হলো। মৃন্ময়ী তড়িঘড়ি তার কাছে গিয়ে কাতর শ্রান্ত স্বরে বলল, আমি খুশিকে যাব বাবার কাছে। আমাকে তুমি সঙ্গে করে নিয়ে চলো না গো। কুশিকে কোথায় আমি জানি নে, আমার দেরি হচ্ছে, আমি চললাম। দেখতে দেখতে হাট এবং বাজার জেগে উঠল। মৃন্ময়ী ঘাটে নেমে একজন মাঝিকে ডেকে বলল, মাঝি, ও মাঝি, আমাকে খুশিকে নিয়ে যাবে? মাঝি তার উত্তর দেওয়ার আগেই পাশের নৌকা থেকে একজন বলে উঠল, আরে কেউ মিনুমা, তুমি এখানে কোত্থেকে? বনমালী, তুমি? আমি খুশিকে বাবার কাছে যাব, আমাকে তোর নৌকায় নিয়ে চল। বনমালী তাদের গ্রামের মাঝি। সে এই উচ্ছৃঙ্খল প্রকৃতির বালিকাটিকে বিলক্ষণ চিনত। সে বলল, বাবার কাছে যাবে? সে তো বেশ কথা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী নৌকায় উঠল। মাঝি নৌকা ছেড়ে দিল। মেঘ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হল। ভাদ্র মাসের ভরা নদী ফুলে ফুলে উঠে নৌকাকে দোলাতে লাগল। মৃন্ময়ীর সমস্ত শরীর ঘুমে আচ্ছন্ন হয়ে আসলো। আঁচল পেতে সে নৌকার মধ্যে শুয়ে পড়ল।
এবং অকাতরে ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে উঠে সে দেখল সে তার শ্বশুর বাড়িতে খাটে শুয়ে আছে। মৃন্ময়ী জেগে উঠেছে দেখে ঝি তার শাশুড়িকে খবর করল। এই যে ঘুম ভেঙেছে তাহলে? কোথায় পালিয়ে গিয়েছিলে শুনি? ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা! বাড়ির বউ কিনা মাঝরাতে পালিয়ে গেল। এই শিক্ষা এসেছে তোমার বাপের ঘর থেকে? এই শিক্ষা দিয়েছে তোমার মা বাপ? তার বাবার নামে এই কথাগুলো শুনে মৃন্ময়ী জোরে জোরে পা ফেলে পাশের ঘরে ঢুকে ভিতর থেকে শিকল বন্ধ করে দিল। অপূর্ব লজ্জার মাথা খেয়ে মাকে এসে বলল, মা, বউকে দু একদিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? ছি 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 ছি, এটাই শেষে বাকি ছিল? বউয়ের হয়ে তদবির করতে এসেছিস অপু? দেশে এত মেয়ে থাকতে বেঁচে বেঁচে এই হাড় জ্বালানি দস্যু মেয়েকে ঘরে আনলি তুই? সেদিন সমস্ত দিনই বাইরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যে একই রকম দুর্যোগ চলতে লাগলো। তার পরদিন গভীর রাত্রে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগিয়ে বলল, মৃন্ময়ী, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? যাব, কিন্তু কে নিয়ে যাবে? তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি ঘাটে নৌকো ঠিক করে রেখেছি। মৃন্ময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে তাকিয়ে তারপর তাড়াতাড়ি উঠে কাপড় ছিঁড়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। অপূর্ব তার মায়ের চিন্তা দূর করার জন্য একখান চিঠি লিখে রেখে দুজনে বেরিয়ে পড়ল। নৌকা সেই রাত্রেই ছেড়ে দিল। মনের মধ্যে অপর আনন্দের সত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই মৃন্ময়ী ঘুমিয়ে পড়ল। পরদিন কি মুক্তি, কি আনন্দ! দুই ধারে কত গ্রাম, বাজার, শস্য ক্ষেত, বন, দুই ধারে কত নৌকা যাতায়াত করছে। মৃন্ময়ী প্রত্যেকটি তুচ্ছ বিষয়ে স্বামীকে প্রশ্ন করতে লাগলো। আচ্ছা, ওই নৌকাতে কি আছে? আর তারা কোথা থেকেই বা আসছে? অপূর্ব পড়ল মহা মুশকিল। এসব প্রশ্ন যার উত্তর অপূর্ব কোনো কলেজের বইতেই পায়নি এবং এসব প্রশ্নের উত্তর কলকাতার অভিজ্ঞতাতেও কুলিয়ে উঠছে না। তাও সে ঢোক গিলে গিলে একের পর এক প্রশ্নের উত্তর দিতে লাগলো। ওইটা তো তিসির নৌকো, আর ওই নৌকো রায়নগর থেকে আসছে। ওখানে তিসির আড়ত কিনা? আর ওইটাতে কি গো? ওইটা তো জমিদারের কাছারি। বলাই বাহুল্য, অপূর্বর এইসব প্রশ্নের যেসব উত্তর দিচ্ছিল এবং অধিকাংশ উত্তরের সাথে সত্যের মিল নেই। যেমন সে তিলের নৌকাকে তিসির নৌকা, পাঁচবেড়েকে রায়নগর এবং মুন্সেফ আদালতকে জমিদারি কাছারি বলতে কিছুমাত্র কুণ্ঠিত বোধ করেনি। কিন্তু এইসব ভুল উত্তরে বিশ্বস্ত হৃদয়ে প্রশ্নকারিণীর আনন্দে তিলমাত্র ব্যাঘাত হয়নি। পরদিন সন্ধ্যাবেলায় নৌকা কুশিতে গিয়ে পৌঁছালো। টিনের ঘরে একখানি ময়লা চৌকো কাঁচের লণ্ঠনে তেলের বাতি জ্বালিয়ে ছোট ডেস্কের ওপর একখানি চামড়ায় বাঁধা মস্ত খাতা রেখে খালি গায়ে ঈশানচন্দ্র টুলের ওপর বসে হিসাব লিখছিলেন। এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করল। মৃন্ময়ী ডাকল, বাবা। সে ঘরে এমন কণ্ঠধ্বনি কখনো ধ্বনিত হয়নি। ঈশানের চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো। সে কি বলবে কি করবে কিছুই ভেবে পেল না।
তার মেয়ে এবং জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ এবং যুবরাজ মহিষী। এখানেই এই পাটের বস্তার মধ্যে তোমাদের কোথায় বসতে দি বলতো? এই যে করি কিছুই বুঝে উঠতে পারছি না যে বাবা। আপনি তো ভাববেন না, আমি ঠিক যে করে হোক থাকবো। কিন্তু বাবা, আমি এক দরিদ্র কেরানি, নিজের হাতে দল ভাত রেঁধে খাই, তোমাদের তো সে খেতে দিতে পারি না। আজ এমন আনন্দের দিনে তোমাদের কি খাওয়াই বুঝতেও পারছি না। এই দরিদ্র কেরানির ঘরে তোমরা তোমরা এসেছো। বাবা, আজ আমরা সকলে মিলে রাঁধবো। অপূর্ব এই প্রস্তাবে অতিশয় উৎসাহ প্রকাশ করল। এমন করে 3 দিন কাটল। 2 বেলা নিয়মিত স্টিমার এসে জেটিতে লাগে, কত লোক, কত কোলাহল। সন্ধ্যাবেলায় নদী তীর একেবারে নির্জন হয়ে যায়। তখন কি অবাধ শালীনতা! এবং 3 জনে মিলে নানা রকম জোগাড় করে রাঁধা বাড়া কাজটি সম্পন্ন করে। অবশেষে অপূর্ব জানালো, এবারে তো আমাদের ফিরতে হবে, আর যে থাকা চলে না। আর কটা দিন থেকে যাই, আর কটা দিন থেকে যাওয়ার অনুমতি দাও। না মা, বাবা জীবন যখন বলছেন তখন আর থেকে কাজ নেই। বিদায়ের দিন মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে তার মাথায় হাত রেখে কান্না ভরা কণ্ঠে ঈশান বলল, মা, মা তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করে লক্ষ্মী হয়ে থেকো কেমন। কেউ যেন আমার মিরুর কোনো দোষ না ধরতে পারে, বুঝেছ? মৃন্ময়ী কাঁদতে কাঁদতে স্বামীর সাথে বিদায় নিল এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস নিয়মিত মাল ওজন করতে লাগলো। এই অপরাধী যুগল বাড়ি ফিরলে মা অত্যন্ত গম্ভীর ভাবে রইলেন, কোনো কথাই বললেন না। কারো ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করলেন না যা সে তারা প্রতিবাদ অথবা অভিযুক্ত স্বরূপ কিছু বলতে পারে। এই নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লোহার মতো ভারী হয়ে উঠল অপূর্বর কাছে। অবশেষে অসহ্য হয়ে উঠলে অপূর্ব মায়ের কাছে এসে বলল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। বউয়ের কি করবে? বউ এখানেই থাক। না বাপু, বউকে এখানে রেখে কাজ নেই, তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও। আচ্ছা বেশ। কলিকাতা যাবার আয়োজন শুরু হয়ে গেল। রওনা হওয়ার আগের রাত্রে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ তার মনে আঘাত লাগলো। বিষণ্ণ কণ্ঠে বলল, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না? না, একটু ইচ্ছে করছে না। মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? এ প্রশ্নের কোনো উত্তরই আসলো না। অনেক সময় এই প্রশ্নের উত্তর অতিশয় সহজ, কিন্তু আবার এক এক সময় এর মধ্যে মনস্তত্ত্ব ঘটিত এত জটিলতা মিশ্রণ থাকে যে বালিকার কাছ থেকে তার উত্তর প্রত্যাশা করা যায় না। অপূর্ব প্রশ্ন করল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষাতীর্ণ যুবকের সূচের মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষার উদয় হল। বলল, আমি অনেক কাল আর বাড়ি আসবো না, বোধহয় 2 বছর কিংবা তারও বেশি হতে পারে। আচ্ছা, বলছিলাম যে তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা 3 মুখ রজাসের ছুরি কিনে নিয়ে এসো। তুমি তাহলে এখানেই থাকবে? আমি মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসবো না। খুব খুশি হলে বলো। মৃন্ময়ী এ প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে ঘুমিয়ে পড়ল।
কিন্তু অপূর্বর ঘুম আসলো না। বালিশকুচু করে ঠেসান দিয়ে সে সারা রাত বসে রইল। অনেক রাত্রি হঠাৎ চাঁদ উঠে চাঁদের আলো বিছানায় এসে পড়ল। অপূর্ব সেই আলোতে মৃন্ময়ীর দিকে তাকিয়ে দেখল। মনে হলো কি অপূর্ব লাগছে তোমাকে মৃন্ময়ী। যেন মনে হচ্ছে রাজকন্যাকে কেউ রূপোর কাঠি ছুঁইয়ে অচেতন করে রেখে গিয়েছে। একবার কেবল সোনার কাঠি পেলেই এই ঘুমন্ত আত্মাটিকে জাগিয়ে তুলে আরো একবার মালা বদল করে নেওয়া যায়। ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়ীকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে বলল, মৃন্ময়ী, 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 আমার যাওয়ার সময় হয়েছে। চলো, তোমাকে তোমার মায়ের বাড়ি রেখে আসি। মৃন্ময়ী ঘুম থেকে উঠলে অপূর্ব তার দুই হাত ধরে বলল, মৃন্ময়ী, এখন আমার আরেকটি প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করেছি। আজ যাওয়ার সময় তার একটি পুরস্কার দেবে। তুমি নিজের ইচ্ছেতে মন থেকে ভালোবেসে আমাকে একটি চুম্বন দাও। অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখের ভাব দেখে মৃন্ময়ী খিলখিল করে হেসে উঠল। হাসি সংবরণ করেই মুখ বাড়িয়ে চুম্বন দিতে কাছাকাছি গেল, কিন্তু আর পারল না। আবার খিলখিল করে হেসে উঠল সে। এমন দুবার চেষ্টা করে অবশেষে নিরস্ত হয়ে মুখে কাপড় দিয়ে হাসতে লাগল। শাসনোচ্ছলে অপূর্ব তার কান ধরে নেড়ে দিল। অপূর্বর বড় কঠিন পথ। দস্যুবৃত্তি করে কেড়ে চোর করে লুটে নেওয়া সে আত্মা বমাননা মনে করে। সে দেবতার মতো সগৌরবে স্বেচ্ছানিত উপহার চায়। মৃন্ময়ী আর হাসল না। অপূর্ব ভোর হলে নির্জন পথ দিয়ে তার মায়ের বাড়ি রেখে আসলো। বাড়ি ফিরে মাকে বলল, ভেবে দেখলাম বউকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হবে। সেখানে তারও কোনো সঙ্গিনী কেউ নেই। তুমি তো তাকে এ বাড়িতে রাখতে চাও না। আমি তাই তাকে তার মার বাড়িতেই রেখে আসলাম। সুগভীর অভিমানের মধ্যে মাতা পুত্রের বিচ্ছেদ হইল। মার বাড়িতে ফিরে মৃন্ময়ী দেখল কিছুতেই আর মন লাগছে না। সে বাড়ির আগাগোড়া যেন বদলে গেছে। সময় আর কাটে না। কি করবে, কোথায় যাবে, কাহার সাথে দেখা করবে ভেবে পেল না। মৃন্ময়ীর হঠাৎ মনে হলো যেন সমস্ত বাড়িতে এবং সমস্ত গ্রামে কোনো লোক নেই। সবটাই কেমন শূন্য হয়ে গেছে। কিছুতেই বুঝতে পারল না আজ কলিকাতা যাবার জন্য এত প্রাণপণ ইচ্ছা করছে, কাল রাত্রে এই ইচ্ছা কোথায় ছিল? কাল সে জানতও না যে তার আজ এত কষ্ট হবে। মায়ের বাড়িতে তার সেই পুরনো শোয়ার ঘরকে আর নিজের বলে মনে হলো না তার। সেখানে যে থাকতো সে আর হঠাৎ নেই। এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সেই আরেকটি বাড়ি, আরেকটি ঘর, আর একটা শয্যার কাছে গুনগুন করে বেড়াতে লাগলো। মৃন্ময়ীকে আর কেহ বাইরে দেখতে পায় না, আর তার হাসির আওয়াজও শোনা যায় না। রাখালও আজকাল তাকে দেখে ভয় করে, খেলার কথা মনেও আসে না। তারপর একদিন মৃন্ময়ী মাকে বলল, মা, আমাকে শ্বশুর বাড়ি রেখে এসো। মায়ের হাত ধরে একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী স্নান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়ে প্রণাম করল। আমার ও বাড়িতে থাকতে ভালো লাগছে না, আমি তাই চলে আসলাম। শাশুড়ি তৎক্ষণাৎ ছলো ছলো নেত্রে তাকে বুকের কাছে টেনে নিল। মুহূর্তের মধ্যে দুজনের মিলন হয়ে গেল।
শাশুড়ি বধূর মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল। এ কি বেয়ান, এই যে সে মৃন্ময়ী আর নেই, এমন পরিবর্তন তো এমনি এমনি হয় না। এর জন্য যে কারণের প্রয়োজন হয়, তবে কি তাই? বেয়ান কোনো কথা না বলে মুচকি হেসে প্রস্থান করলেন। শাশুড়ি স্থির করেছিলেন মৃন্ময়ীর দোষগুলি তিনি এক একটি করে সংশোধন করবেন, কিন্তু আর একজন অদৃশ্য সংশোধনকর্তা একটি উপায় অবলম্বন করে মৃন্ময়ীকে যেন নতুন জন্ম দিয়েছেন। এখন শাশুড়িকেও মৃন্ময়ী বুঝতে পারল এবং শাশুড়িও মৃন্ময়ীকে বুঝতে পারলেন, কিন্তু প্রতিটা মুহূর্ত মৃন্ময়ীকে যেন বেদনা দিতে লাগলো। সে মনে মনে বলতে লাগলো, আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছা অনুসারে আমাকে চালনা করলে নাই বা কেন? আমি যখন রাগ করে তোমার সঙ্গে কলকাতায় যেতে চাইলাম না, তুমি আমাকে জোর করে নিয়ে গেলে না কেন? কেন তুমি আমার কথা শুনলে কেন? আমার অনুরোধ মানলে কেন? আমার অবাধ্যতা সইলে কেন তুমি? তার মনে পড়ল অপূর্ব যেদিন পুকুরের ধারে নির্জন পথে তাকে বন্দি করে কিছু না বলে এক দৃষ্টিতে কেবল তার মুখের দিকে তাকিয়েছিল। সেই পুকুর, সেই পথ, সেই গাছের নিচ, সেই সকালের রোদ এবং সেই হৃদয় ভার করা গভীর দৃষ্টি তার মনে পড়ল এবং হঠাৎ সে তার সমস্ত অর্থ বুঝতে পারল। তারপর সেই বিদায়ের দিনের যে চুম্বন অপূর্ব মুখের দিকে অগ্রসর হয়ে ফিরে এসেছিল, সেই অসম্পূর্ণ চুম্বনের কথা তার মনে পড়তে লাগলো। এখন খালি তার মনে হতে লাগলো, আহা, অমুক সময়টিতে যদি এমন করতাম, অমুক প্রশ্নের যদি এই উত্তর দিতাম, তখন যদি এমন হতো। আরে কেন এসব করলাম না আমি? অপূর্বর মনে মনে এই বলে ক্ষোভ জন্মাচ্ছিল যে মৃন্ময়ী আমার সম্পূর্ণ পরিচয় পায়নি। মৃন্ময়ীও আজ বসে বসে ভাবে, তিনি আমাকে কি মনে করলেন, কি বুঝে গেলেন? তিনি বলে গিয়েছেন, তুমি চিঠি না লিখলে আমি বাড়ি ফিরবো না। আমি তাহলে তাকে একখানি পত্র লিখি, আসবার জন্য অনুরোধ করি, তাহলে তো তিনি নিশ্চয়ই আসবেন। মৃন্ময়ী অপূর্বর রেখে যাওয়া কাগজে খুব যত্ন করে ধরে ধরে লাইন বাঁকা করে আঙুলে কালি মেখে ছোট বড় করে ওপরে কোনো সম্বোধন না করে একেবারে লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর কি লিখবো বুঝতে পারছি না। এটা লিখি। এইবার তুমি আমাকে চিঠি লেখো, আর কেমন আছো লিখো, আর বাড়ি এসো। মা ভালো আছেন, বিশু পুটি ভালো আছে, কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলে সে চিঠি শেষ করল। চিঠি লেফাফায় মুড়ে প্রত্যেক অক্ষরটির ওপর একটি ফোঁটা করে মনের ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই দিক, তবুও লাইন সোজা, অক্ষর দুছাঁদ এবং বানান শুদ্ধ হলো না। লেফাফায় নামটুকু ছাড়া যে আরো কিছু লেখা আবশ্যক, অর্থাৎ চিঠি পৌঁছাতে গেলে যে ঠিকানার দরকার, মৃন্ময়ীর তা জানা ছিল না। পাছে শাশুড়ি অথবা আর কারো নজরে পড়ে, সেই লজ্জায় চিঠিখানি একটি বিশ্বস্ত দাসীর হাতে ডাকে পাঠিয়ে দিল। বলা বাহুল্য, এ পত্রের কোনো ফলই হলো না। অপূর্ব বাড়ি আসলো না। অপূর্বর মা বললেন, ছুটি হলো তবু অপূর্ব বাড়ি আসলো না।
নিশ্চয়ই এখনো সে আমার উপর রাগ করে আছে। মৃন্ময়ী মনে মনে ভাবল, তিনি নিশ্চয়ই আমার উপর বিরক্ত হয়ে আছেন। ছি ছি, কি যে চিঠি লিখেছি, সে কিছুই তো লেখা হয়নি। আমার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয়নি, সেটা পড়ে নিশ্চয়ই তিনি আমাকে আরো ছেলে মানুষ মনে করছে, মনে মনে আরো অবজ্ঞা করছে। কি জানি চিঠি ঠিকভাবে ডাকে গেছে তো? হ্যালো, সে চিঠিখানা তুই ঠিকঠাক ডাকে দিয়ে এসেছিস তো? হ্যাঁ গো, আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিচ্ছি। বাবুটা একদিনে কুয়াঙ্কালে পেয়ে গেছে। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু অনেকদিন তো বাড়ি এলো না, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে। তুমি সঙ্গে যাবে? যাব মা, কিন্তু তিনি যদি আমাকে দেখে রাগ করেন? চলো দুজনে মিলে যাই সেখানে। দুজনে গেলে সে আর রাগ করে থাকতে পারবে না। অপূর্বকে কোনো খবর না দিয়ে এই দুই অনুতপ্তা রমণী তার প্রসন্নতা ভিক্ষা করার জন্য কলকাতায় যাত্রা করল। অপূর্বর মা সেখানে তার জামাই বাড়িতে গিয়ে উঠলেন। সেদিন মৃন্ময়ীর পত্রের প্রত্যাশায় নিরাশ হয়ে সন্ধ্যাবেলা অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করে নিজেই তাকে চিঠি লিখতে বসেছে। কোনো কথাই পছন্দ মতো লেখা হয়ে উঠছে না। এমন একটা সম্বোধন সে খুঁজে চলেছে যাতে ভালোবাসাও প্রকাশ হয়, অথচ অভিমানও ব্যক্ত করে। কথা না পেয়ে মাতৃভাষার ওপর অশ্রদ্ধা করে আরো দৃঢ় হয়ে উঠেছে। এমন সময় ভগ্নিপতির কাছ থেকে চিঠি পেল এই মর্মে, মা এসেছেন, শীঘ্র চলে এসো এবং রাত্রে এখানেই আহার করবে। সংবাদ সমস্ত ভালো। শেষ আশ্বাসের সত্ত্বেও অপূর্ব অমঙ্গলার শঙ্কায় বিমর্ষ হয়ে পড়ল। অবিলম্বে বোনের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। দেখা মাত্রই মাকে জিজ্ঞাসা করল, মা, সব ভালো তো? সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। সেজন্য এত কষ্ট করে আসবার কি দরকার ছিল? আইন পরীক্ষার পড়াশুনো খুব শক্ত, তাই ওভাবে আর বাড়ি যাওয়া হয় না। আহারের সময় বোন জিজ্ঞাসা করল, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? আইনের পড়াশুনোতে বিঘ্ন ঘটবে তাই। ও সমস্ত মিথ্যে ওজোর, আমাদের ভয়ে আনতে সাহস হয় না। ভয়ঙ্কর লোকটাই বটে, ছেলে মানুষ, হঠাৎ দেখলে আচমকা আটকে উঠতে পারে যে। এইভাবে হাস্য পরিহাস্য চলতে লাগলো। কিন্তু অপূর্ব অত্যন্ত বিমর্ষ হয়ে রইল। কোনো কথাই তার ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল, সেই যখন মা কলকাতায় আসলেন তখন মৃন্ময়ী ইচ্ছে করলে অনায়াসে তার সাথে আসতে পারত। বোধহয় মা তাকে সঙ্গে আনবার চেষ্টাও করেছিলেন, কিন্তু সে রাজি হয়নি। এ সম্বন্ধে মাকে কোনো প্রশ্নও করা যায় না, সমস্তটাই আগাগোড়া ভুল। আহারান্তে প্রবল বেগে ঝড় আর বিষম বৃষ্টি আরম্ভ হলো। বোন অনুরোধ করল, দাদা, আজ আমাদের এখানে থেকে যান। না, আজ বাড়ি যেতে হবে, কাজ আছে। রাত্রে তোমার আবার এত কাজ কিসের? এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারো কাছে জবাবদিহি করতে হবে না। তোমার ভাবনা কি? অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছার সত্ত্বেও অপূর্ব সে রাতে থেকে যেতে সম্মত হল। বোন বলল, দাদা, তোমাকে শ্রান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না। চলো চলো দেখি, শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছা। রোয়ার ঘরে অন্ধকারের মধ্যে একলা থাকতে পারলে সে বাঁচে। কথার উত্তর প্রত্যুত্তর করতে আর ভালো লাগছে না। রোয়ার ঘরের দরজার কাছে এসে দেখল ঘর অন্ধকার। বোন বলল, বাতাসে আলো নিভে গেছে দেখছি।
আলো দেবো কি দাদা? না, দরকার নেই, আমি রাত্রে আলো রাখিনি। বোন চলে গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের দিকে শোয়ার জন্য গেল। বিছানাতে শোয়া মাত্র হঠাৎ গহনার আওয়াজে সে চমকে উঠতেই দুটি নরম হাত তাকে সুকঠিন বন্ধনে জড়িয়ে ধরল এবং একটি ফুলের মতো ঠোঁট অশ্রু জলসিক্ত আবেগপূর্ণ চুম্বনে তাকে বিস্ময় প্রকাশের অবসরটুকুও দিল না। অপূর্ব প্রথমে চমকে উঠলেও মুহূর্তের মধ্যে বুঝতে পারল অনেক দিনের একটি অসম্পূর্ণ চেষ্টা যা হাসির জন্য বিঘ্নিত হয়েছিল তা আজ অশ্রু জলধারায় সমাপ্ত হলো। এতক্ষণ আপনারা শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সমাপ্তি। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন তারা হলেন কথক, মাঝি এবং বনমালীর চরিত্রে ছিল অতনু। প্রতিবেশিনী হয়েছে অর্পিতা। মৃন্ময়ীর মা হয়েছেন কমললতা, কনে অনুষ্কা। মৃন্ময়ী চরিত্রে ছিল সৌমি। অপূর্ব চরিত্রে ছিল সন্দীপন। ছোট্ট রাখালের চরিত্রে ছিল আমাদের ছোট্ট সদস্য সৃজন। কনের বাবা এবং মিনুর বাবা হয়েছেন প্রভাশিস। অপূর্বর মা হয়েছেন কাজলদি এবং রানার ভগ্নিপতির চরিত্রে ছিল প্রয়াস। আর সব শেষে দাসী এবং অপূর্বর বোনের চরিত্রে ছিলাম আমি, মৌমিতা। কেমন লাগলো আমাদের এই নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা রইল।